আমাদের এখানে রান্নার গ্যাসের কিন্তু দাম বেড়েছে 60 টাকা মতন। আর অ্যাভেলেবেল নাকি পাওয়াও যাচ্ছে না, এটা বলছে সারা মিডিয়া, মানে সোশ্যাল মিডিয়া জুড়েই কিন্তু দেখতে পাচ্ছি। তবে আমাদের এখানে কিন্তু এরকম সমস্যা এখনও অবধি হয়নি কারো, কারণ কল বুক করলেই চলে আসছে, ধরো 5-6 দিনের মধ্যেই নাকি পেয়ে যাচ্ছে। আগে যেরকম আগের দিন বুক করলে আমরা পরের দিন পেতাম, এখন নাকি 5-6 দিন টাইম লাগছে। যাই হোক, গ্যাসের দাম তো 60 টাকা বেড়েছে, আস্তে আস্তে হয়তো যদি আরও বাড়লেও বাড়তেও পারে। আর আগে তো এই গ্যাস সিলিন্ডারের দাম আমার মনে আছে, প্রথম যখন আমি কৃষ্ণনগরে এসেছি তখন সিলিন্ডার এক একটা নিতে কত বলতো, 400-450 টাকা। তখনই কিন্তু দামটা বেড়েছে, মানে 200-250 কি 300 এরকম দাম ছিল, এক লাফে অত হয়। তারপর থেকে আস্তে আস্তে দাম বাড়তে বাড়তে এই 1000 টাকা এসে কিন্তু পৌঁছেছে, 980 টাকা এরকম হয়ে আরও মনে হয় 60 টাকা বেড়েছে। তো 1000 টাকার ওপরেই উঠে গেছে এখন আমাদের সিলিন্ডারের দাম। আর দামটা 1000 টাকা বাড়লেও অনেকে কিন্তু আমাদের মধ্যবিত্তদের না, তবু আমাদের সবারই তো গ্যাসে রান্না অভ্যাস। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, গ্যাস সিলিন্ডার তো আমরা সবাই ব্যবহার করি, যদি একটু হিসেব করে আমরা ব্যবহার করি তাহলে কিন্তু ধরো 10 দিন আগে যে গ্যাসটা শেষ হয়ে যাওয়ার কথা, একটু সঞ্চয় করলে কিন্তু আমরা আরও 10 দিন হয়তো বেশি আমরা মানে সেটাকে জ্বালাতে পারবো। তো তোমরা আমার সাথেই থাকো, সেটা আমি দেখাবো। সঞ্চয়ী মহিলার মতন কিন্তু সংসারের সমস্ত কাজের দায়িত্ব ঘাড়ে নিয়ে আর কীভাবে সংসারে সঞ্চয়টা করি সবটাই তোমাদেরকে দেখাবো। বিয়ের ড্রেসিং টেবিল আমার, তো এটা কিন্তু মানে একদম পুরনো যে মডেল হয় সেই মডেল, তখন তো এরকমই চলতো, ধরো 22 বছর আগের কথা। তারপরে কি বলতো, অত তো শৌখিন ছিলাম না আমি, অত কোনো স্টাইল ছিল না কিচ্ছু। তো যেরকম মানে আমার বাবাদের পছন্দ হয়েছিল, মাও না বাবা গিয়ে পছন্দ করেছিল না, হ্যাঁ, তো মানে তার অনুযায়ী আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে, মানে একটা হলেই হলো এরকম ব্যাপার ছিল। এখন কিন্তু আর হলেই হলো ব্যাপার থাকে না, না আমাদের মতন বয়সের মহিলারাও, আর আমার মেয়েদের মতন মানে যাদের ছোট বিয়ে হচ্ছে, ওরা কিন্তু মা বাবাকে বলে যে এত সুন্দর একটা জিনিস বা এইরকম ডিজাইন মানে আমাকে বানিয়ে দিও, এটা বলে আজকালকার ছেলে মেয়েরা। যেরকম আমার মেয়ের বিয়ে দিলেই আমি হয়তো জিজ্ঞাসা করবো, যদি দেই আর কি, যদি না দিই তো ঠিক আছে, যদি দেই তো তখন কিন্তু মেয়েকে বলে বা মেয়ের পছন্দটাই কিন্তু আমরা মানে দেখবো, এটা সবাই দেখবে। আর আমাদের সময় কিন্তু ছিল না, মানে আর আমি তো ছিলামই না, একদম ভেদাকেষ্ট যাকে বলে না, সেরকম টাইপেরই একটা ছিলাম আর কি। বিয়ের সময় যে সাজার যে জিনিসপত্র সমস্ত কেনা হয় না, সেগুলো মানে না নিলে নয়, যেরকম সেরকমই কিন্তু না হয়েছিল। আমাদের বাইরে থেকে কোনো বারণ করেনি, কিন্তু কী বলতো, আমি একদমই তো সাজতে গুজতে কিছুই পারতাম না তখন, আরও এখনও পারি না, তবুও ওই জাস্ট সেগুলোই কিন্তু আমি মানে নেওয়া হয়েছিল আমার। তারপর জানো তো কীরকম হয়েছিল বিয়ের পর, মানে ওদের মানে ছেলে বাড়ি থেকে যখন তথ্য এসেছিলো ওই সাজাগুজোর জিনিসগুলো, দেখছি কি আমরাও যেখান থেকে কেনাকাটা করেছি ওরাও সেখান থেকেই নাকি কেনাকাটা করেছে, মানে আমরা তো নদীর ওপারে নবদ্বীপ যে সেখান থেকে কেনাকাটা করেছি, আর আমার শ্বশুরবাড়ি তো সমুদ্রগড়, ওরাও মানে ওদের সমস্ত মার্কেটিং হচ্ছে নবদ্বীপ। তো দুজনেই আমরা একই জায়গা থেকে করেছি, তবে কারোর সাথে কারো দেখা হয়নি, কিন্তু মিলে গেছে জিনিসগুলো, জানো তো। তো এরকমই আর কি হয়েছে, দেখেছি ডবল ডবল সেট হয়ে গেছে ওই জিনিসগুলো। আর আমাদের বিয়ের সময় না বেশিরভাগ লোকই জানো তো তখন কিন্তু ওই যে কাঁসা পিতলের জিনিস হয় না, ওই সমস্ত কিন্তু বেশি দিত। আর আমার বাপের বাড়িতে কিছু তাও জামা কাপড় শাড়ি শুড়ি পেয়েছিলাম, কিন্তু আমার শ্বশুরবাড়ির ওখানে তুমি একদম গদ বাঁধা, যা সবাই আসছে তো একটা করে সেই কাঁসার থালা, একটা কাঁসার বাটি, মানে বেশিরভাগই কিন্তু ওই ধরনের জিনিসপত্রই দিয়েছে। শাড়ি টাড়ি পেয়েছিলাম কিন্তু কম পেয়েছিলাম। আর বন্ধুরা, আমাদের বিয়ের সময় তো খুব কাচের বাটি দিত না, বলো তোমরা কি পেয়েছিলে? মানে আমার বয়সী যারা যারা আছো, সেট পেয়েছিলে কাচের বাটি? ওই কাচের বাটি কিন্তু বেশ কয়েক সেট, মানে 2-3 সেট মতন পেয়েছিলাম। তো ওগুলো তো আজও ব্যবহার হয়নি, বা কাউকে বিয়ে বাড়িতে দিয়ে দিতেও কিন্তু লজ্জা, না বলো? এখন কিন্তু আর ওই ধরনের জিনিস কেউ কি দেয়? আমার তো মনে হয় না এখন আর কেউ দেয়। এখন কিন্তু মানুষের মধ্যে অনেকটা কিন্তু একটা উঁচু মানসিকতার এসে গেছে, না যে একটা ভালো জিনিস দেবো কারণ আমার গিফটটা সবাই দেখবে, এই জিনিসটা কিন্তু একটা এসছে জল। আমার মনে হয় তো সেটা হওয়া উচিত প্রত্যেকটা মানুষেরই। একজন ভদ্রলোক যখন তার ছেলে বা মেয়ে বিয়ে দেয়, অনেক টাকা তো খরচ হয়, সেখানে আমাদের উচিত না একটা ভালো কিছু, মানে তার ব্যবহারযোগ্য জিনিস দেওয়া। খুব দামি কিছু দিতে না পারলেও ব্যবহারযোগ্য জিনিস কিন্তু যদি আমরা সবাই দিই, তাহলে কিন্তু বলো, কেউ ওই যে কাঁচের বাটি দিলাম 50 টাকায় বা 100 টাকাতে, ওটা দিয়ে খেয়ে আসাটা একটা লজ্জা, না? আমার কিন্তু ভীষণই লজ্জা লাগে, তবে এখন কেউ করে না।
তাই না? আর আমাদের বিয়ের আগের জেনারেশনের যখন বিয়ে হয়েছিল আমি দেখেছি প্রত্যেকে কিন্তু গিফটের মধ্যে নাম লিখে দিত, যেন বোঝা যায় যে কে কোন জিনিসটা দিয়েছে। তো এটা কিন্তু একদিকে ভালো, জানো তো, বোঝা যায় যে কে দিল না, বা কোন আত্মীয় স্বজন দিল। এখন যখন বিয়ে বাড়িতে অনুষ্ঠানে যখন আমরা বা কেউ গিফট পায় তখন কিন্তু খুলে দেখে না, পরে কিন্তু তালগোল পাকিয়ে যায়। তো আমার মনে হয় লিখে দেওয়াটা ভালোই ছিল, তাতে কিন্তু বোঝা যেত যে কে কী জিনিসটা দিয়েছে। তো তোমাদের কি মত? আমার তো মনে হয় এরকম যদি থেকে যেত আর কি। যাই হোক বন্ধুরা, তখনকার আর এখনকার যুগ কত আলাদা হয়ে গেছে না। আর এই নিচতলাটা আমি আজকে পরিষ্কার করলাম। আজকে কিন্তু হেনা আর নিচ করবে না, ওপর করবে। আর একটা কথা বলে ভুলেই গেলাম, আমাকে সুনন্দা বলেছিল না লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে। বন্ধু, আমি দিয়েছিলাম, কিচ্ছু লাভ হয়নি। এ কুকুরগুলো বড় ঠ্যাটা এখানকার, ও কী করছে, লঙ্কার গুঁড়োর ওপরে গিয়েই কিন্তু শুয়ে আছে। তো আজকে হেনা আসলে হেনাকে দিয়ে পুরোটা আবার ধোয়া করিয়ে দেবো, যে ধুয়ে দাও, ফালতু ওই লঙ্কার গুঁড়ো উড়ে উড়ে হেনার চোখে যাচ্ছে, আমার চোখে যাচ্ছে। কুকুর জব্দ হচ্ছে না, জব্দ হয়ে গেছে আমি আর হেনা দুজনা মিলে, জানো তো। বন্ধুরা, চলো এখন উপরে যাবো, তোমাদের সাথে শেয়ার করব কীভাবে গ্যাস আমরা সাশ্রয় করতে পারি। একটা কথা আমরা সব সময় মনে রাখবো, বড় ফ্যামিলিরও তো বিশেষ করে মনে রাখতেই হবে, সবজি যা যা রান্না হবে সমস্ত আগে কেটে কুটে বেটে একদম সমস্ত মানে রেডি করে রেখে দিতে হবে। রান্না করতে করতে যদি কাটতে যাও তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে গ্যাস কিন্তু অপচয় হয় অনেক বেশি। বলছি কিভাবে। আর দেখো, আজকে ডিম রান্না করবো আর পাট শাক কেটে নিয়েছি। সবজি কাটতে গিয়ে করতে গিয়ে গ্যাস আমরা অনেক সময় কমিয়ে রাখি, সেক্ষেত্রে কিন্তু গ্যাস অপচয় হয়। আর এই দেখো, আমার 3 বার্নার, যাদের 2টো বার্নার আছে, খেয়াল রাখবে যে সব সময় যেটা হচ্ছে তোমাদের ছোট বার্নারে কিন্তু সব সময় সবজিটা রান্না করার চেষ্টা করবে। দেখো, আমার এই 3টের মধ্যে মাঝেরটা যেটা, সেটা কিন্তু ছোট। সব সময় আমি কিন্তু মাঝেরটাতে রান্না করি, তোমরা দেখতে পাবে। আমি কিন্তু কখনোই সাইডেরটাতে করি না, খুব কম। ভাত করি একটাতে, রুটি করি আর একটাতে, এইভাবে কিন্তু আমি করি। তো দেখেছো, যখনই পাত্রটা নেবে, পাত্রটা এমনভাবে নেবে যাতে পাত্রটা ওই আগুনের তলায় থাকে। দেখো, আর অবশ্যই কিন্তু ঢাকনা ঢাকবে, এরকম সেদ্ধ করার জিনিস হলে নুন দেবে যাতে তাড়াতাড়ি হয়। আর এই দেখো, ব্যালেন্স করে দিচ্ছি। এই যে বার্নার থেকে কিন্তু আগুন যে বেরোচ্ছে, সেটা এই পাত্রটার বাইরে যেন বেরিয়ে না যায়। বাইরে বেরিয়ে গেলে কিন্তু গ্যাস অপচয় হয়। দেখতে পাচ্ছ, পাত্রের একদম মানে মাপে কিন্তু আগুনটা থাকবে। যদি বেশি বাইরে বেরিয়ে যায় যে কোনো একটা পাত্র দিলে, সেক্ষেত্রে কিন্তু একটু বার্নারটাকে কমিয়ে দিতে হবে যাতে গ্যাসটা বাইরে না বেরিয়ে যায়। এতে কিন্তু অনেকটা সেভ হয়। আর সবসময় ঢাকনাযুক্ত মানে ঢাকনা দিয়ে রান্না করার চেষ্টা করবে। আর চাল যাদের হয়, তোমরা সবাই জানো, এটা আমরা বাঙালিরা প্রত্যেকেই করি, চালকে বেশ কিছুক্ষণ আগে, ঘন্টা 2-3 আগে অন্তত ভিজিয়ে রাখবে। এতে কিন্তু চালটা মানে ভাতটা হতেও তাড়াতাড়ি হয়, আর তার সাথে ভাতটা কিন্তু ভীষণ সফটও হয়। তো আমি রান্না পরে করবো। দেখো, আমি আজকে বাটিতে দেখালাম, অন্যদিন আমি হাঁড়িতেই কিন্তু ভিজিয়ে রাখি। এই দেখো, আমার এটা হয়ে গেছে। আর একটু কিন্তু স্ট্যান্ডিং টাইম অবশ্যই দেবে, যাতে একটু কম বয়েল হলেও অসুবিধা হবে না যদি এই স্ট্যান্ডিং টাইমটা দাও, মানে 10-15 মিনিট রেখে দিলে। তারপর যেরকম নর্মালি আমরা রান্না করি সেইভাবে কিন্তু আমরা রান্না করে নেব। মানে যেখানে মানে পাত্র বসাবো সবসময় মনে রাখতে হবে সেই পাত্রের থেকে কিন্তু আগুন যেন বাইরে বেরিয়ে না যায়, তাহলে কিন্তু গ্যাস অপচয় হবে। তো যাই হোক বন্ধুরা, বুঝতে পেরেছো, আমি আরও 2-1টা তোমাদের সাথে শেয়ার করব। আর আলু দিয়ে আজকে করছি ডিমের ডালনা। ডিম আমার খাওয়া বারণ, কিন্তু আমি এখন আর একদমই শুনছি না বন্ধুরা। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কী বলতো, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, একটা টমেটোও দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। আগের দিন মন আমাকে বলেছিল যে কি মানে মশলা আমি দিয়েছিলাম ম্যারিনেট করতে মাটনে, তো এই সেম একই মশলা দিয়েছিলাম। আদা, পেঁয়াজ, রসুন, তার সাথে দিয়েছিলাম লঙ্কা, টমেটো, আর হচ্ছে কিছু না, এগুলো নুন, হলুদ, ব্যাস, তেল, এই আর কি। আর একটা টিপস দেখাচ্ছি বন্ধুরা, ডালকে তোমরা খুব ভালোভাবে তো অবশ্যই ধুয়ে নেবে, এইভাবে চটকে। যদি ডাল প্রেশার কুকারে না দাও তাহলে কিন্তু সেই ডালটাকে বেশ কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক কি 2 আগে ভিজিয়ে রাখলে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর যদি প্রেশারে দাও, এইভাবে 3-4 বার ভালো করে চটকে নিয়ে তারপর কিন্তু প্রেশার দেবে। আর প্রেশার কুকারই ব্যবহার করবে, এতে কিন্তু অনেকটা গ্যাস সেভ হয়। আর এই যে কাঁচা লঙ্কা, এই সমস্ত কিন্তু আমি এইভাবে দিয়ে দিই। একদম হলুদ কিন্তু প্রেশার কুকারে দেবে না, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদেরই ভালোর জন্য, যাতে কষ্ট না হয়। হলুদ দিয়ে বয়েল করলে কিন্তু প্রেশার কুকারের ভেতরে প্রচুর হলুদ হয়ে যায়, মাজতে ভীষণ কষ্ট। আমার হাউস হেল্পার আছে, তারপরেও কিন্তু আমি দেই না তাকে, কারণ তারও কিন্তু পরিষ্কার করতে কষ্ট হবে, সেই জন্যই। আর আমি দেখো যেভাবে বসিয়েছি প্রেশার কুকারটা, যাতে গ্যাসটা বাইরে বেরিয়ে না যায়,
বুঝতে পেরেছো? এইভাবেই তোমরা করবে, দেখবে গ্যাস অনেকটা সেভ হবে। আর এই দেখো আমি দিয়ে দিয়েছি, মানে যখন একটুখানি শিটশিট মানে করলো, মানে একটু হুইসেল মতন দিল, মানে পুরোটা দেয়নি তার আগে, যেহেতু মুসুর ডাল তো খুব একটা বেশি লাগে না দিতে, তো ওইভাবে আমি দিয়ে দিলাম। দেখো হয়ে গেছে না একদম সিদ্ধ। তোমরাও কিন্তু এইভাবেই করবে, দেখতে পাবে রোজ রোজ মানে অল্প অল্প সেভ করতে করতেই কিন্তু, মানে কথা আছে না, তিল তিল করতে করতেই তাল হয়, তো সেটাই কিন্তু হবে। আর কে একজন আমাকে বলেছিল, ভুলে গেছি, যে আমি যে খুন্তি দিয়ে করি না, যে মানে লঙ্কাটাকে ফাটাই, মানে অর্ধেক করে দিই, সেটা নাকি দেখতে ভীষণ ভালো লাগে তার। তো ভুলে গেছি নামটা, তনুশ্রী নাকি রূপালি, আমার ঠিক মনে নেই মানে তার নামটা। যাই হোক বন্ধুরা, ডাল আমি করে ফেলেছি। আর মুসুরির ডালের মধ্যে যে আমি কাঁচা লঙ্কাগুলো দিই না, সেগুলোকে কিন্তু আমি খুব মানে পরে খাতা দিয়ে ডলে দিই একদম। আমার খুব ভালো লাগে সেদ্ধ কাঁচা লঙ্কা খেতে, তাই দেখবে আমি ডাল টাল বানালে কিন্তু বেশি করে কাঁচা লঙ্কা ওর মধ্যে আমি দিয়ে দিই 4-5টা। পাট শাক ভাজার রসুন দিয়ে কিন্তু আমি করে নিলাম। আর আগের দিন আমি পাট শাকে কিন্তু ডাল বানিয়েছিলাম, ওটাও কিন্তু দারুণ লাগে। এই দেখো চালটা দেখেছো একটু সাদা সাদা হয়ে এসছে, মানে বেশ অনেকক্ষণ তো ভিজেছে, এবার কিন্তু একটু নরম হবে। তো আমি এই বাটির থেকে কিন্তু নিয়ে নিচ্ছি হাঁড়ির মধ্যে। হাঁড়ির মধ্যে ধুতে আমার বেশি সুবিধে লাগে। আর অন্যান্য দিন আমি হাঁড়ির মধ্যেই ভিজিয়ে রাখি, তোমরা দেখতে পাও। তো আজকে একটুখানি ভিডিওটা দেখালাম, তার জন্য বাটিতে আমি দিয়েছি। যাই হোক, আমি আবার আমার বাংলা নিয়মে ফিরে এসেছি। তো এইভাবে নিয়ে এবার দেখো যে ভাতের হাঁড়ি বসালাম, এই ক্ষেত্রেও কিন্তু মনে রাখবে হাঁড়ি যেহেতু আমার ছোটো, একটু কমিয়ে কিন্তু আমি দিয়েছি। তো এইভাবেই করবে, বাস এই ছোটোখাটো কয়েকটা যদি তোমরা মানে সাবধানতা অবলম্বন করো, তাহলে কিন্তু অনেকটা গ্যাস সেভ হবে, আমি তোমাদেরকে বলছি একদম 100%। আর আমরা সবাই চাই না সংসার একটুখানি হিসেবি করে চলতে। আর কি রান্না হয়েছে আর এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। দেখো পাট শাক ভাজা রসুন দিয়ে আমার তো দারুণ লাগে খেতে। আর এই যে ডিমের ডালনা করেছে আলু দিয়ে, আলু প্রেমিক মানুষ, এই আলু খেয়েই আলুর মতো থাকছি। আর এই দেখো ডাল করেছি মুসুরির ডাল টমেটো দিয়ে, আমার দারুণ লাগে খেতে কিন্তু। তবে শুধু যে আমার তা নয়, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমরা তিনজনেই ভীষণ ভালোবাসি এই ডালটা খেতে। তবে এখন একটু কমই খাই মুসুরির ডাল। আর আমাকে বাংলাদেশ থেকে পারভিন কমেন্টস করেছে, লিখেছে বাংলাদেশ থেকে বলছি 1 সপ্তাহ হলো তোমার ব্লগ দেখছি, এই প্রথম কমেন্ট করছি, তোমার কাজ তোমার কথা খুব ভালো লাগে, সত্যি বলছি তোমার কথা খুব ভালো লাগে। তো প্রথমে পারভিনকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক আদর। আর এত সুন্দর ও মিষ্টি একটা কমেন্টস করেছে যে আমার কথা ওর ভীষণ ভালো লাগে। এই ভালোবাসা আমার কিন্তু অনেক বড় পাওয়া, ভীষণ ভীষণ সত্যি মনটা খুশি হয়ে যায়। আর তোমাদের জন্যই না আমি যে এত পজিটিভ একটা এনার্জি পাই, সত্যি ভালো লাগে। এত দূর থেকে আমাকে তোমরা দেখছো, এই ব্লগ না করলে তো বলো যে তোমরা তো আমাকে চিনতেও না, বা আমিও তোমাদেরকে চিনতাম না, জানতাম না। তো অনেক ভালোবাসা পারবেন, অনেক ভালো থেকো। আর তোমার ছেলে মেয়ে কী আছে পারলে তুমি আমাকে জানিও, আমারও ভালো লাগবে তোমাদের সম্পর্কে জানতে পারলে। আর কয়েকদিন আগে আমাকে বাংলাদেশ থেকে আরেকজনও কমেন্টস করেছিল, নামটা আমার মনে নেই, সে কিন্তু আমাকে বলেছিল যে বাংলাদেশের সমস্ত ব্লগার মানে অনেক ব্লগ দেখেও বাংলাদেশের, আর ইন্ডিয়া শুধুমাত্র ও আমার ব্লগই দেখে। তো এটাও আমার কাছে কত বড় পাওয়া না, ও ইন্ডিয়ানদের তো দেখে না, যেহেতু ও বাংলাদেশের লোক, সেখানে আমাকে দেখে। তো অনেক ভালোবাসা। আর আমি ভুলে গেছি তোমার নামটা, তুমি আমাকে ব্লগে জানিও, যদি আমার ব্লগ তুমি দেখে থাকো, তো আমি পরের দিন তোমার নামটা আবার নেব। আর বন্ধুরা এই দেখো, এটাকে আমি লাগাতে গিয়ে হাঁপিয়ে ভিজিয়ে ঘেমে বেরিয়ে যাচ্ছে, হচ্ছে না কিছুতেই সেট। লাস্টে দেখো অনেক তদন্ত চালিয়ে বুদ্ধি বার করলাম যে এটাকে এইভাবে আমি দিই। এখানে কিন্তু লাগানো যাবে না, যেহেতু নিচে আমার কোনো জায়গা নেই না ওই যে আটকানো দড়িগুলোর, তো এইভাবে গুজে গাজে শেষমেশ আমি এখানে দিয়ে দিলাম, যে ভাবলাম ঠিক আছে পাল্টে একবার এখানে দিই। আর নিচের সোফাটার মধ্যে মানে যেহেতু তলা দিয়ে যায় না, হাত যাওয়ার জায়গা আছে, ওখানে কিন্তু বাঁধা যায়, যে ইলাস্টিক দেওয়া আছে সেখানে। যাই হোক, এরকম আর একটা আমি নেবো, আমার তো ভালোই লাগছে। তো তোমাদের কেমন লাগছে জানিও, মানে একটা আলাদা লুক লাগছে ওখানে না, হয়তো আরেকটু অন্যরকম প্রিন্ট হলে বেশি ভালো হতো, হয়তো আমার মনে হচ্ছে। লাইট পছন্দ করি তো, এটা একটু বেশি মনে হয় কালারফুল লাগছে। যাই হোক জানিও হ্যাঁ তোমরা। আর এখন কিন্তু বিকেলবেলা, দেখতেই মানে বুঝতেই পারছো, এই ঘরে এখন আর বেশি ঘুমোই নাই, দুপুরবেলা ঘুমিয়েছিলাম। আর আজকে তোমাদের বলি, দুপুরবেলা কি ঘুম, চোখে যে চোখ কিন্তু আমি খুলতে পারছি না জানো। 2-2:15 দিকে শুয়েছি, 3:30 4:30 বেজে গেছে জানো, আমার চোখ কিছুতেই খুলছে না, আবার ঘুমিয়ে পড়ছি। দুপুরবেলা ঘুমানো কিন্তু একদমই ভালো না, অন্যান্য দিন তো একদম ঘুম হয় না। আর এখন জানো তো কী সমস্যা হয়েছে আমার তো প্রচুর রাত হয়ে গেছে। আগে যেমন 11টার মধ্যে ঘুমিয়ে পড়তাম, এখন আর কিছুতেই 11টার মধ্যে ঘুমও আসে না, আর আমার
আমার মোবাইলের কাজও শেষ হয় না, জানো তো। সেই জন্য মানে অনেক সমস্যা হচ্ছে। আর এত রাতে যদি রেগুলার ঘুমাই, 12টা 12:30 বেজে যাচ্ছে বন্ধুরা। আমার নিজেরই যেন কীরকম একটা লাগছে যে শরীর খারাপ না হয়ে পড়ে, একা থাকি তো, অসুস্থ যদি হয়ে পড়ি, কিন্তু ঘুম কেন আসছে না আমি বুঝতেও পারছি না কী কারণ। সারাক্ষণ মোবাইল একটা নিয়ে বসে ঘাঁটি না, আমার 500টাকে চালিয়ে রাখি, আর একটা মোবাইলে কিন্তু এডিটিংয়ের কাজগুলো আমি করতে থাকি। একা তো বোর লাগে না, সেই কারণে আর একটা মোবাইলে কিন্তু আমি গান চালাই, ওই দেখি আর কি। এইভাবেই আমি মানে আমার যাচ্ছে রাত আস্তে আস্তে এরকম বাড়তে 11টা থেকে সেটাকে আমি 12টা 12:30টাতে নিয়ে গেছি। যাই হোক, তোমরা কিন্তু কেউ লেট করো না আমার মতন। দেখো, 1 গ্লাস জল আমি খেয়ে নিলাম, আর মাঝে মাঝেই ফাঁকেই কিন্তু আমি জলটা খাই। আর এই দেখো, ঘরকে টিপটাপ করে রাখলাম, এই ঘরে কিন্তু আর থাকবো না, আজও রাতে মনে হয় নিচেই ঘুমোবো। আর নিচের সোফাটা তো কভারটা পাল্টাইনি, তো এখন আমি দিয়ে দিচ্ছি, মানে পাল্টাইনি বলতে ধুয়ে দিয়েছি তো, আর লাগাইনি। আর এটা আমার বিয়ের সোফা, তোমরা অনেকেই জানো। আর বিয়ের সোফার আর হচ্ছে নিচের আলমারি আর যে ড্রেসিং টেবিল, এই 3টেই বাবার স্মৃতি কিন্তু এখনও পর্যন্ত আছে আমার কাছে। যাই হোক বন্ধুরা, আজকের মতন আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।